তোকে নিতে রাজীব আসবে মেঘলা। এখানে কোথাও বসে অপেক্ষা কর। আমার এক রিলেটিভ অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাকে যেতে হবে আসতে। কথাটা বলেই চলে যায় সে। ইরফানের বাবা আর দিগন্ত গিয়েছে ইরফানের কাছে। ট্রাকের সাথে ধাক্কা লাগতে চেয়েছিল, তাই আকস্মিক অনিয়ন্ত্রিতভাবে বাইকে ঘুরিয়ে নিতে গিয়ে গাছের সাথে ধাক্কা লেগেছে। খুব বেকায়দায় গিয়ে পড়েছিল ছেলেটা। মাথায় এক পাশ ফেটে গিয়েছে, হাত পা সহ শরীরে নানান জায়গায় ভীষণ বাজেভাবে কেটে গিয়েছে। যদিও ইন্টারনাল কোনো ইনজুরি হয়নি, কিন্তু মাথার দিকে আর বুক পিঠ হাত পা এসব জায়গায় কাটা ছেঁড়ার কারণে ব্লিডিং হয়েছে খুব। এখানকার ডক্টরের কাছে এইসব জেনে নিয়েছে দিগন্ত। ইরফানের বাবাও ছিল সাথে। ভদ্রলোক কিছুটা গম্ভীর হয়ে আছেন শুরু থেকে। কী কারণে তা আন্দাজ করতে পারছে না দিগন্ত। ইরফান ভাইয়ের বাবা একটু অন্য ধাঁচের তা সে জানে, কিন্তু এতটাও অন্যরকম হবে জানতো না। ছেলের অ্যাক্সিডেন্ট শুনে শক্ত হয়ে আছে। সেবার ইরফান ভাইকে যখন রিহ্যাবিলিটেশনে নিয়ে যায় তখন তো টেনশনে স্ট্রোক করে বসেছিল। তাহলে এখন আবার অন্যরকম কেন? কিছু হয়েছে কি? দিগন্তের মনে এইসব প্রশ্ন থাকলেও সে সরাসরি কিছু জিজ্ঞেস করে না, তবে চিন্তিত হতে মানা করে দেয়। আঙ্কেল বিচলিত আঙ্কেল বিচলিত হবেন না। ইন্টারনাল কোনো ইনজুরি হয়নি, ডক্টর তো বলল। যেসব ক্ষয়ক্ষতি হয়েছে তার ডক্টরের পরামর্শ চললে বেশি দিন লাগবে না সুস্থ হতে। বুঝতে পেরেছি বাবা। ডক্টর তো বললই। ওর সাথে একটু দেখা করা যাবে কিনা দেখো তো, জ্ঞান আছে কি? জ্ঞান আছে আঙ্কেল, ইরফান খুবই স্ট্রং, জ্ঞান হারায়নি। এত ইনজুরি নিয়েও ডাইরেক্ট ট্রিটমেন্টের সময় সেন্সলেস করে দিয়েছিল। তবে আমরা আসতে দেরি করেছি বিধায় সেসব আমাদের অনুপস্থিতিতে হয়েছে। এখন সেন্স আছে, আপনি চাইলে দেখা করতে পারেন, দেখা করা যাবে। হ্যাঁ, একটু নিয়ে চলো আমাকে। আসুন। দিগন্ত ওনাকে নিয়ে যায়। ইরফানের দায়িত্বে থাকা ডক্টরের সাথে থেকে পারমিশন নিয়ে ইরফানের কেবিনে প্রবেশ করে। মাথায় একটা ব্যান্ডেজ, ডান হাতেও দেখা যাচ্ছে। পায়েও বেশ কেটেছে, বুকের দিকেও ক্ষত আছে, ব্যান্ডেজ লাগানো সেখানেও। সবখানে ব্যান্ডেজ, খালি গায়ে থাকায় সেই সব স্পষ্ট দেখা যাচ্ছে। দিগন্ত প্রবেশ করে না ভেতরে। তার গাট ফিলিং বলছে বাবা ছেলের একান্তে কথা থাকলে থাকতে পারে এই মুহূর্তে। ইরফানের বাবা গিয়ে বসে তার পাশে, আস্তে করে হাতের উপর হাত রাখে। ইরফান চোখ খুলে তাকায়, তবে মাথা তোলে না। বাবাকে দেখে আবার চোখ বন্ধ করে নেয়, নির্লিপ্ত হয়ে থাকে। খুব দরকার ছিল মায়ের সাথে খারাপ ব্যবহার করার। আপনার গায়ে লেগেছে? চোখ বন্ধ রেখেই বলে সে। হালকা হেসে ওঠেন ইরফানের বাবা। আমার গায়ে লাগবে কেন? এক সময়কার বউ বলে কথা। ছেলের কথা শুনে তিনি দীর্ঘশ্বাস ফেলেন। মাকে গিয়ে এসব কথা শোনানো উচিত হয়নি তোমার। নিজেও শান্তি পাওনি, তাকেও কষ্ট দিলে। আমি শান্তি পাইনি আপনাকে কে বলল? আমার রুহু অবধি ঠান্ডা হয়ে আছে তখন থেকেই। শান্তি পেয়েছো? তাহলে অ্যাক্সিডেন্ট করলে কিভাবে? আপনাকে ফোন দিয়েছিল সে আমার নামে নালিশ জানাতে। কথা ঘুরাচ্ছ? ওইসব ছোটলোকি কাজ আমি করি না। প্রশ্ন পছন্দ না হলে উত্তর দিই না। আমারও তো তোমার প্রশ্ন পছন্দ নাও হতে পারে, উত্তর নাও দিতে পারি। মাথা খারাপ করবেন না, যা বলেছি উত্তর দিন। ইরফানের বাবা দীর্ঘশ্বাস ফেলেন। একরোখা ছেলে, নিজে উত্তর দেবে না, অন্যের কাছে কৈফিয়ত চাইবে, বাপকেও ছাড় দেয় না। নালিশ জানায়নি তোমার মাকে? ছেলেকে মানুষ করতে না পারলে তার কাছে দিয়ে দেইনি কেন জানতে চেয়েছে। এত টাকা দিয়ে কি হলো যদি ছেলেকে মানুষ বানাতে না পারি? এসব বলে খোঁটা দিয়েছে, কেঁদেছে অনেক। আপনি কি বলেছেন? কিছু বলিনি, শুনেছে চুপচাপ। উত্তর দেওয়ার মতো মুখ কই ছিল আমার কাছে? বেরিয়ে যান। ইরফান চোখ খুলে এবার তাকায় বাবার দিকে। ইরফানের বাবা ছেলের রক্তলাল হওয়া চোখ দুটো দেখেন, তাকিয়ে থাকেন। বেরিয়ে যেতে বলেছি আমি। লিভ। তোষা ইরফানের পাঠানো ভয়েস রেকর্ডিংটা শুনেছে। ওটা ওনার শোনার পর থেকেই নিজেকে থাপড়াতে মন চাইছে শুধু।
নিজের প্রতি ঘৃণা আসছে। সে এই কাজ কি করে করলো? মাকে নিয়ে কথা শুনিয়ে দিল। গালিটা ঠিক কোন দিক থেকে ইরফানের লেগেছে তা সে বুঝতে পারছে। মায়ের কথা আর ওই গালিটার সাথে দেওয়ায় ইরফানের ভেতর কিছু একটা হয়েছে। ইস, তার জন্য একটা মা আজ কিভাবে কষ্ট পেল! ছি, নিজের প্রতি ঘৃণা আসছে তার। ইরফান কেমন সাইকো ছেলে তা তো সে জানে। আগে বোঝা উচিত ছিল পাগলটা কোনো না কোনো ভাবে অন্যকে কষ্ট দিয়ে নিজে শান্তিতে থাকতে চাইবে। হলেও তাই। মায়ের প্রতি আগে থেকে মনের মধ্যে পুষে রাখা যে রাগটা ছিল তা তোষার কথাগুলোর কারণে তাজা হয়ে উঠেছে। তার ভুলের কারণে আজ ইরফানের মা এত কষ্ট পেল। নিজের পেটের ছেলের কাছে এইসব কথা শোনার চেয়ে দুঃখের কষ্টের আর কি হতে পারে। তার মায়ের কথা তুলে গালি দেওয়ায় কি থেকে কি হয়ে গেল, এসব ভেবে আত্মগ্লানিতে ভুগছে সে। ভেতরটা ফেটে যাচ্ছে। আজ যদি সে থাকতো ইরফানের মায়ের জায়গায় আর ইরফানের জায়গায় তার ছেলে, তাহলে কেমন লাগতো তার? একটা মেয়ে হিসেবে সে খুব অনুভব করতে পারছে আন্টির কষ্টটা। আর যত অনুভব করছে তত নিজের প্রতি রাগ আসছে, ঘৃণা আসছে। আত্মগ্লানিতে কান্না পাচ্ছিল তার। সময়টা তখন রাত 12টা পার করেছে। ইরফানের প্রতিও রাগ হয় তার। সে বলেছে আর অমনি মায়ের কাছে জবাবদিহি চাইতে চলে গেল। এমনিতে তো কোনো কথা গায়ে মাখে না, তার কথার গুরুত্বই দেয় না। আর যেই রেগে গিয়ে ভুল কিছু বলে ফেললো অমনি পাগলটার মাথায় তার ছিঁড়ে গেল। ইরফানের প্রতি রাগ থেকেই ফোন হাতে নেই, উদ্দেশ্য কিছু কথা শুনিয়ে দেবে। কিন্তু সোশ্যাল মিডিয়াতে পুরান ঢাকায় একটা বাইক অ্যাক্সিডেন্টের নিউজটা দেখে মাথা হ্যাং হয়ে যায় তার। ইরফানের বাইক সে চেনে, খুব করে চেনে। তার বাইক, হেলমেট, শারীরিক গঠন, সব জিনিসে সব। হাতের ওই ব্রেসলেটটা কার্ভ চেইনের সিলভার কালার, ওই ব্রেসলেটটা ভুল চেনার প্রশ্নই ওঠে না। ইরফানের বাবা আর দিগন্ত বাড়ি ফিরে গিয়েছে। হসপিটাল থেকে দিগন্ত আগেই অন্য একটা কাজে ছুটি নিয়েছিল বলে আজ অসময়ে এতক্ষণ এখানে থাকতে পেরেছে। তার কলেজ জীবনের বন্ধু রাজীব আর মেঘলার সাথে দেখা করার কথা ছিল, যদিও মেঘলার সাথে দেখাটা হলেও রাজীবের সাথে হয়ে ওঠেনি। তার আগেই এখানে চলে আসতে হলো। অন্তিক আসতেই সে ইরফানের সব অন্তিককে বুঝিয়ে দিয়ে চলে যায়। তার মন মেজাজও ঠিক নেই এখানে আসার আগে থেকেই ইসির বিষয়টা নিয়েই। ইসি তাকে ভুল বুঝছে তা স্পষ্ট। মাত্রই হালকা একটু অনুভূতি জানান দিয়েছিল। এর মধ্যেই আরেকটা ঝামেলা। দিগন্ত ভীষণ উতলা মন নিয়ে বাড়ি ফিরে যায়। অন্তিক এসে ইরফানের সাথে কথা বলেছে ঘটনা কি ছিল, হঠাৎ অ্যাক্সিডেন্ট করে ফেললো কি কারণে, সব জানতে চায় সে। যে ছেলে মদ খেয়ে টাল হয়ে ড্রাইভ করলেও অ্যাক্সিডেন্ট করলো না আজ অব্দি, সে নাকি আজ অকারণে অ্যাক্সিডেন্ট করে বসলো। অদ্ভুত না? তার চেয়ে বড় কথা, পুরান ঢাকা আসার কারণে খুঁজে পাচ্ছে না সে। অধিক ভেবেছিল বিজনেসের কোনো ডিলের কারণে এসেছে বা অফিসের যে কোনো ধরনের দরকারে, কিন্তু ইরফানের বাবাকে জিজ্ঞেস করলে বুঝলো এখনও অফিসের কোনো রকম কাজ ছিল না যে ইরফানকে আসতে হবে। তাহলে এখানে কি কাজ? বিষয়টা ইরফানকে জিজ্ঞেস করলে সে উত্তর দেয়নি প্রথমে, কিন্তু বন্ধুর প্যানপ্যানাতিতে থাকতে না পেরে জানিয়ে দিল। মায়ের সাথে দেখা করতে এসেছি। আন্টি আন্টি দেশে আছে? হ্যাঁ, লেদা বাচ্চাগুলোকে নিয়ে ঘুরতে এসেছি। আমার আবার অন্যের এত সুখ সহ্য হয় না, তাই আমি মরচি ডলা দিয়ে এসেছি মুখের উপর। তো হঠাৎ ওনার সুখে মরিচ জলা দেওয়ার ভাবনা আসার কারণ? তোষের সাথে লেগেছিস? ইরফান চোখ ঘুরিয়ে তাকায় অন্তিকের কথায়। লাগেনি, লাগবো বলেছিলাম তাই রেগে গিয়েছিল। তারপর মা তুলে কথা শুনিয়েছে। মিথ্যা বলেনি, নির্বিকার ভঙ্গিতে সত্যিটাই জানিয়ে দিল বন্ধুকে। অথচ এত বড় একটা কাণ্ড করে কতটা নির্লিপ্ত চেহারা বানিয়ে রেখেছে। অন্তিক দেখে নয় কিভাবে একটা মেয়েকে এমন বাজে ইঙ্গিতে কথা বলার পর একটা মানুষ নিজেকে নির্দোষ মনে করতে পারে। হতাশ নিঃশ্বাস ফেলে কিছু বলতে যাবে, অমনি একজন নার্স প্রবেশ করে কেবিনে। দুই বন্ধু হঠাৎ কে আসলো দেখতে তাকায়। তরুণী একটা মেয়ে, মেয়েটা নার্স। ইরফানের দায়িত্বে আছে এই নার্সটাই। ইরফান সেই শুরু থেকে নার্সটার উপর বিরক্ত। ইরফানের দিকে অন্য নজরে চেয়ে এসেছে সেই শুরু থেকে।
অযথা তার কাছে এসে সমস্যা হচ্ছে কিনা, কোথায় ব্যথা হচ্ছে, এইসব কথা জানতে চাইছিল মেয়েটা। ইরফানের ঠাটিয়ে চড় মারতে ইচ্ছে করছিল, অনেক কষ্টে নিজেকে সংযত করেছে, তাই ওকে আবার কেবিনে দেখে সে বিরক্ত হয়। অথচ নার্স মেয়েটা ইরফানের সাথে আবার অন্য একটা হ্যান্ডসাম পুরুষকে দেখে বিমোহিত হয়। সুদর্শন পুরুষ দেখলেই কুপকাত হওয়ার বাতিক তার। দিগন্তকে দেখেও কুপকাত হয়েছিল খুব, অথচ ছেলেটা তাকে পাত্তাও দেয়নি। সে এই মেয়েটাকে খেয়াল করেছিল কিনাও সন্দেহ। অন্তিক তেমন খেয়াল করে না মেয়েটাকে। নার্স এবার এসেছে দরকারি কাজেই। ডক্টর তাকে একটা প্রেসক্রিপশন ধরিয়ে দিয়ে বলেছে 104 নম্বর কেবিনের পেশেন্টের কাউকে দিয়ে মেডিসিনটা আনাতে। সে এসে অন্তিকের সামনে দাঁড়ায়। এক্সকিউজ মি, ডক্টর বলেছে এই মেডিসিনটা নিয়ে আসতে, পেশেন্টের জন্য দরকার। অন্তিক ফ্রুকুচকে তাকায়। এই রাতে মেডিসিন? মাথা ঠিক আছে? শুরুতে যখন মেডিসিন আনতে গিয়েছিল তখন দিল না কেন? এত রাতে এখন কোথায় গিয়ে খুঁজবো? সরি স্যার, আসলে ডক্টর ভেবেছিলেন এটা আমাদের কাছে মজুদ আছে, তাই আপনাদের আনতে বলেননি প্রথমে। আর এটা ঘন্টা 1.5 ঘন্টা পর দিতে হবে পেশেন্টকে। মাত্রই দেখলাম যে মজুদ নেই, তাই সময় নষ্ট না করে জানাতে এলাম। ইউ আর রিয়েলি সরি ফর আওয়ার মিস্টেক। অন্তিক তাদের গাফিলতিতে বিরক্ত হলেও মেয়ে মানুষের ওপর তা দেখায় না। কথা বাড়াতে ইচ্ছে করছে না। সে ইরফানকে বলে চলে যায় প্রেসক্রিপশনটা নিয়ে। অন্তিক চলে গেলে নার্স মেয়েটা এদিক সেদিক করতে থাকে। ইরফানের কেমন লাগছে, ব্যথা কমেছে কিনা, কোনো হেল্প লাগবে কিনা, নানান কিছু জিজ্ঞেস করে মিনমিনিয়ে। কিন্তু তেমন সুবিধা তো করতে পারল না। উল্টো ইরফানের চেহারা দেখে ভয় পেয়ে সে আস্তে করে চলে গেল। সূর্যের সীমা শেষ সীমায় ছিল ইরফান। ভাগ্যিস চলে গিয়েছিল নিজ থেকেই, না হলে মেয়েটার চেহারার নকশা বদলে যেত আজ। মিনিট 10 পর কেবিনে আবার কারোর উপস্থিতি পেয়ে বিরক্ত চোখে তাকায়। তোষাকে দেখে কিছু মুহূর্তের জন্য থমকে যায় সে। চেহারার হাল বেহাল হয়ে আছে তার। চুলেরও ঠিক নেই, কাপড়েরও ঠিক নেই। কানা ভেজা চোখ মুখের উপর সামনের দিকে কিছু ছোট ছোট চুল লেপ্টে আছে। মনে হচ্ছে যেন কোনো ছোট বাচ্চা প্রিয় বস্তুর জন্য কাঁদতে কাঁদতে অনেক ঝড়ঝাপটা পার করে এসেছে। সাদা রঙের পাতলা ফিনফিনে লেডি শার্ট গায়ে, যার উপরের কয়েকটা বোতাম খুলে পড়ে আছে, সাথে নমনীয় একটা প্লাজো। ঘুমানোর সময় এসবই পরে তোষা। ইরফান জানে। কয়েক মুহূর্ত তাকিয়ে ওকে আপাদমস্তক দেখে নেয়। তারপর ঠিক যেমনভাবে মাথা ফেলে শুয়েছিল এতক্ষণ, তেমনভাবেই আবার শুয়ে পড়ে নির্বিকার ভঙ্গিতে। তোষার সেই সব অবজ্ঞা চোখে পড়ে না। সে ইরফানকে দেখছে। হাতের তালুতে, বাম বাহুতে, মাথায়, বুকে, পায়ের গোড়ালিতে সবখানেই বড় ছোট ব্যান্ডেজ করা। কান্নার দমক আসছে এখনো ভেতর থেকে। ইরফানের অ্যাক্সিডেন্ট হয়েছে জানার পর ওই নিউজে সে কোন হসপিটালে আছে দেখেই চলে এসেছে। বাড়িতে কেউ জানে না কিভাবে যে এই রাতে ড্রাইভ করে 12 থেকে 15 কিলোমিটার পথ এসেছে, তা একমাত্র সেই জানে। ইরফানকে শুয়ে থাকতে দেখেই ডাকে। ইরফান, কান্নার ফলে গলার স্বরও বদলে গিয়েছে তার। খুব ভাঙা ভাঙা শোনালো, কিন্তু ইরফানের কোনো হেলদোল হয় না। তোষা আবারও ডাকে, ইরফান, তাও সাড়া দেয় না। ইরফান, কথা বলছিস না কেন আমার সাথে? ইরফান। এবার বিরক্ত নিয়ে তাকায় সে। এমনিতেও শুরু থেকে বিরক্ত সে নার্স মেয়েটার কাণ্ডে, তাই মেজাজ নিয়েই বলে, কি সমস্যা? কানের কাছে এসে প্যান প্যান করছিস কেন? তোষার চেহারা দেখে মনে হচ্ছে অনেক কষ্টে কান্না আটকাচ্ছে সে। ইরফান সেদিকে পাত্তা দেয় না। এমন করে কথা বলছিস কেন তুই? আমার ভালো লাগছে না, সহ্য হচ্ছে না তোকে। চোখের সামনে থেকে চলে যা। যাব না, আমার কষ্ট হচ্ছে, যাব না কোথাও। ইরফান নার্স বলে ডেকে ওঠে। তোষা অমনিকে কেবিনের দরজা লক করে দেয়। ইরফান বিরক্ত চোখে দেখে তবে কিছু বলে না। ওকে পাত্তা না দিয়ে আবার চোখ বুজে নেয়। তোষা এগিয়ে এসে তার পাশে বসে। কিছু মুহূর্ত বসে তাকে আরেক পলক আপাদমস্তক দেখে। তারপর আস্তে করে ইরফানের বুকে মাথা রাখে। ইরফান সাথে সাথে কিছু না বলেও সেকেন্ড খানেক যেতেই ওকে সরিয়ে দিতে চায়। তোষা সরে না,
বরং তার বুকে মাথা রেখে ফুপিয়ে কেঁদে ওঠে। ভিডিওর ওই ছেলেটা ইরফান তা বুঝতে পারে। তার দম আটকে আসছিল, পাথর বনে ছিল কিছু মুহূর্ত। অন্তিককে ফোন দিয়েছে, কিন্তু সে রিসিভ করেনি। ইরফানের বাবাকেও ফোন দিয়েছে, ওনার ফোন বন্ধ বলেছিল। তারপর পাগল পাগল হয়ে একা একাই বেরিয়ে পড়েছে বাড়ির কাউকে না জানিয়েই। কাঁদতে কাঁদতে ভিডিওতে কোন হসপিটাল নিয়ে গিয়েছে দেখে নেয়, তারপর চলে এসেছে এইভাবেই। তার বুক ফেটে যাচ্ছিল ইরফানকে রক্তাক্ত অবস্থায় দেখে। যে ছেলে সর্বদা মাথা উঁচিয়ে বুক উঁচিয়ে কথা বলে, যাকে শত কথা বলেও মন ভাঙে যায় না, কেউ গায়ে সামান্য হাত দিলে উল্টো তাকে রক্তাক্ত করে ছাড়ে, সে নিজে খোলা রাস্তায় রক্তাক্ত হয়ে পড়ে আছে। তোষার মনে হচ্ছিল ইরফান তার সাথে শক্ত শক্ত কথা বলবে না, তাকে আরও কষ্ট দেবে না, তাকে কোনো কাজে বাধা দেবে না আর কোনোদিন। দম আটকে আসছিল এইসব ভেবে। চোখের পানি ফেলতে ফেলতে ইরফানের উন্মুক্ত বুক ভিজিয়ে দেয় সে। কয়েক মুহূর্ত সহ্য করে ইরফান আর পারে না, ধাক্কা দিয়ে ওকে সরিয়ে দিতে চায়, কিন্তু তোষা সে সরিয়ে দিতে চাইছে বুঝতে পেরে আরো শক্ত করে আঁকড়ে ধরে। মাথা নাড়ায়, সে উঠবে না। তোষা উঠ। না। এভাবে বুকের উপরে কাঁদছিস কেন? তোর শরীর কাঁপছে? তোষা কানে নেয় না সেসব। ইরফান তার বাহুতে হাত দিয়ে ধরে রুক্ষভাবেই বলে, আমার গায়ের উপর এভাবে কাঁপাকাঁপি করবি না, উঠ বলছি তো, বিরক্ত লাগছে। তোষার রাগ হয় এভাবে বলায়। বুক থেকে মাথা তুলে তাকায় ইরফানের দিকে। সেও শক্ত মুখে চেয়ে আছে। তোষার চোখ পড়ে ব্যান্ডেজ করা মাথায়, অমনি চেহারা নরম হয়ে আসে। তারপর এক পলক ইরফানের দিকে তাকিয়ে আবার তার বুকে মাথা ফেলে দেয়। বেশ কিছুক্ষণ এভাবেই থাকে। মনে হচ্ছে তোষা নিজেকে শান্ত করছে নিজেই, যেখানে ইরফানের তাকে সান্ত্বনা দেওয়ার কথা। কান্না কমলেও থেকে থেকে ভেতর থেকে হেঁচকে আসছে। পাগলের মতো চেহারা বানিয়ে এখানে চলে এসেছিস কেন? আমি পাগল তাই? ঠিকঠাক কাপড়ও পরে আসতে পারলি না, অসহ্য। তোষা কি এখানে কাউকে দেখতে এসেছে, নাকি যে সেজেগুজে নতুন কাপড় পরে আসবে? তার খারাপ লাগলেও কিছু বলে না। তোষা চলে যা, ভালো লাগছে না। সে তার কথা কর্ণপাত না করে কোথায় কথায় লেগেছে ভালো করে দেখে আর কান্না আটকায়। কয়বার বলতে হবে তোকে? আমার বিরক্ত লাগছে, দেখতে ইচ্ছে করছে না। চোখের সামনে থেকে চলে যা, প্লিজ লিভ। তোষা ভীষণ কষ্ট পায় এবার। অবিশ্বাস্য লাগছে তার এই সব কথা। প্রথমে পাত্তা না দিলেও এখন মনের কোথাও একটা লাগছে। তাকে এখন এতটা বিরক্ত লাগে এই ছেলের। চেহারাও দেখতে ইচ্ছে করছে না। আসলেই উঠে দাঁড়ায় সে। আমাকে ভালো লাগছে না তোর? বিরক্ত লাগছে? ভাঙা স্বরে কিছুটা অবাক হয়ে জানতে চায় সে। ইরফান উত্তর না দিয়ে চোখ ফিরিয়ে নেয়। তা দেখে থমকে যায় সে। কিছু মুহূর্ত চুপ থাকে। ইরফানকে বোঝার চেষ্টা করে না, মিথ্যা বলছে না, তার দিকে তাকাচ্ছেও না, অবাক হয়ে চেয়ে রয়। কোথাও তার জন্য মাকে কথা শুনিয়েছে, কষ্ট দিতে হয়েছে বলে তার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে না তো। কিন্তু এখানে তার দোষ ছিল কি শুধু? ইরফানের ছিল না। ইরফান যে তাকে এত বাজে কথা বলল। তোষার কান্না পায় ইরফান তাকে এই কারণে দূরে সরিয়ে দিতে চাচ্ছে ভেবে। এত তাড়াতাড়ি মন উঠে গেল এত অল্পতেই। আর তাকে যে এত কিছু সহ্য করতে হয়েছে সেই তার সাথে বন্ধুত্ব করার পর থেকে, সেই সব। তার কান্না পায়। পরক্ষণে কান্নার মধ্যে হেসে ওঠে তোষা, তার ছেলের হাসি। অবশেষে তাহলে মন বদলালো তোর? বল, শুনে ভালো লাগলো। কান্না আটকে এসে আবারও বলে, আমারও মন বলতো এক না একদিন তোর মন উঠে যাবে। এসব অবসেশন সারা জীবন থাকবে না। ভালো তো বাঁচতে পারলি না আজ অবধি, তাও থেকে গিয়েছি তোর কাছে শুধুমাত্র এক না একদিন আমাকে বুঝবি, অন্তত আমার ভালোবাসাটা বুঝবি এটা ভেবে। কিন্তু আমি ভাবতেও পারিনি আমাকে বোঝার আগেই তোর মন উঠে যাবে এভাবে, যে চোখের সামনেও সহ্য হচ্ছে না এখন। এতটা বৃতৃষ্ণা চলে আসলো কবে ইরফান, কবে? ইরফান তাও জবাব দেয় না। তোষার রাগ হচ্ছে, কান্না পাচ্ছে, নিতে পারছে না সে
ইরফানের নীরবতা। আসলে তোর মতো মানুষকে ভালোবাসাটাই আমার জীবনের চরম ভুল। আমার জাস্ট নিজের প্রতি না ঘেন্না আছে। কিভাবে এমন নিকৃষ্ট কাউকে মন দিলাম? আমাকে সহ্য হচ্ছে না এখন। আমার চেহারা দেখতে ভালো লাগছে না, কান্না আসছে তার রাগে দুঃখে। তাও বলে যায়, তোর জন্য নিজের জীবনের এতগুলো বছর নষ্ট করলাম, সর্বনাশ করতে কিছু বাকি রাখিসনি। তাও ঘুরে ফিরে তোর কাছেই এসেছি প্রতিবার। আমার জীবনটা জাস্ট হাতের খেলনা বানিয়ে দিয়ে এখন বলছিস আমাকে ভালো লাগছে না? তোর কি অন্য কাউকে ভালো লাগছে এখন? ইরফান, চুপ করে থাকবি না, কথা বল। আমি চলে যাব, তুই শুধু একবার বল অন্য কাউকে ভালো লাগে এখন? আচ্ছা, খেসে আমাকে বল। অল্প বয়সী কোনো মেয়ে, কলেজ, ইউনিভার্সিটির, বল না আমাকে কেন ভালো লাগছে না এখন? তোর জন্য কি করিনি, কত কিছু বাদ দিলাম এই জীবনে। আমার মিষ্টি আমাকে বড় হয়ে তার মতো ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিয়ে যাবে বলে আগে আগে স্কুলে ভর্তি করে দিল। নায়িকা বানাবে বলে বড় হয়ে দেশে এসে আমার দোনা মনা থাকলেও সেদিকে যাইনি, শুধুমাত্র তোর কারণে। ওই কথা ভুলেই গিয়েছিলাম, তুই ছেলেটার কারণে। না হলে ঠিকই মিষ্টি আমাকে বাবা মাকে বুঝিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিয়ে যেত। আমি আর যে জায়গায় আছি তার চেয়েও অনেক বেশি কিছু অর্জন করতে পারতাম, কিন্তু তোর কারণে কোনো ভাবনা চিন্তা ছাড়াই ওইদিকে আর পা বাড়াইনি। আমি আমি তো আমি তো এখনো তোর মতো 30 পার করিনি, তাই না? 28 চলছে, তাও ভালো লাগছে না? ইরফান, কাকে ভালো লাগে তোর? বল না, আমাকে বল প্লিজ। আমি দেখতে চাই আমার আমার যে সুন্দরী সে। তোষা উত্তেজিত হয়ে আবারও বলে ওঠে। আচ্ছা, সেসব বাদ দে, আমাকে তুই জবাব দিবি আজ? জবাব দিবি? আমার জীবনটা কেন নষ্ট করলি? কেন করলি? অন্য কাউকেই যদি ভালো লাগবে শেষে আমার এত এত সর্বনাশ কেন করলি? আমি কি করে বাঁচবো এখন? আমার তো কিছুই নেই, তোকে ভালোবেসে যে সব হারিয়েছি। কার কাছে যাব? আমার এত ক্ষতি করলি কেন? বল, জবাব দে তুই। সে আর কিছু বলবে না, তার আগে নিজেকে বেডে আবিষ্কার করে। ইরফান ওকে টেনে নিয়ে এসেছে। হসপিটালের ছোট্ট বেডে দুইজনের ঠিকঠাক জায়গা হবে না, তাই ওকেও শুইয়ে দেয় ইরফান পাশ থেকে কিছুটা গায়ের ওপর উঠে। তার তোষার চোয়ালে রুক্ষ হাত রেখে দাঁতে দাঁত চেপেই বলে। অনেক বলে ফেলেছিস তুই। তোষা চিল্লিয়ে ওঠে, কান্নার স্বরেই বলে। হয়নি, আরও অনেক কিছু বাকি বলার। তুই বল, আমাকে কেন ভালো লাগছে না, কেন সহ্য হচ্ছে না? বল, আমাকে সুন্দর লাগছে না তোর চোখে? কাকে ভালো লাগে বল না, বল। ইরফানের বাহুতে হাত দিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বলে সে। ইরফান রাগে হাত দুটো আটকে নেয়। এখন এসব ফালতু কথা সহ্য করছি, শুক্রিয়া কর। আমার সহ্য সীমা পার হলে কেঁদে কোল পাবি না। শেষবার বলছি, শেষবার। আমি আর তোর কথা শুনবো না, কোনো কথা শুনবো না আর। তুই আর আমার নেই, অন্য কাউকে মন দিয়েছিস। আমার সব শেষ করে এখন অন্য কাউকে মন দিয়ে। এরপর আর কোনো কথা বলতে পারল না তোষা। নিজের ঠোঁটে ইরফানের ঠোঁটের অস্তিত্ব বুঝতে পেরে সে ব্যান্ডেজ করা ওই মাথায় চুল টানতে থাকে। ইরফান নিজের হাত থেকে এক টানে ক্যানোলাটি ছুটিয়ে ফেলে, হাত ধরে আটকে নেয় তোষাকে। তোষা তাও থামছে না দেখে ইরফান ছেড়ে দেয় তার হাত। তোষার ধস্তাধস্তির মধ্যেই তার কাপড় খুলতে শুরু করে। বিব্রস্ত না করলেও তার যতটুকু দরকার আয়ত্তে নিয়ে নেয়। সুস্থ তোষা চেষ্টা করেও আহত ইরফানের থেকে নিজেকে ছাড়াতে পারে না। সে তাও ইরফানকে সরাতে গিয়ে বুঝতে পারে ইরফানের হাত তার নিজের প্যান্টের বেল্টে ইতোমধ্যে খুলে ফেলে দিয়েছে। তোষার মাথা ঘুরে ওঠে। তারপর তারপর 2 মিনিটের মধ্যে যা করার করে ফেলল ইরফান। চারদিক ব্ল্যাঙ্ক লাগছে তোষার, অন্ধকার দেখতে পাচ্ছে। মাথার উপরে ফ্যানটার দিকে তাকালে তার মনে হলো ফ্যানটার সাথে সাথে সে নিজেও ঘুরছে। ইরফান তার ঠোঁট ছেড়ে দিয়েছে আগেই। সে চাইলে চিৎকার করতে পারে এখন,
কিন্তু মুখ দিয়ে কোনো অর্থবোধক শব্দ বের করতে পারে না। অর্থহীন শব্দ বের হয়, যেগুলোকে সভ্য জাতির মানুষজন অশ্লীল শব্দ বলে আখ্যায়িত করেছে। কিছু সময় পর জোরে জোরে শ্বাস নিয়ে কিছুটা স্থির হয় সে। চোখ বুজে নেয়, অমনি চোখের কোণা দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। কি করলি এটা? ভীষণ কষ্ট হলো তার শব্দ তিনটি উচ্চারণ করতে। ইরফান শান্ত স্বরেই জবাব দেয়। এখন বাজে রাত 3টা। তোকে আমি দুটো অপশন দিলাম। আজ ভোরে হয় কাজী ডেকে বিয়ে করে আমাকে স্বামী বানাবি, না হয় পুলিশ ডেকে নিজের রেপিস্ট হিসেবে আসামি বানাবি। দুটো অপশন, যেটাই করবি আমি টু পরিমাণ শব্দ না করে মেনে নেব। তোর হাতে সব। তোর এত এত করা প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। এজ আই সেড বিফোর, আমার বিরক্ত লাগছে, কোনো কথার উত্তর দেওয়ার মুড নেই। নাও ফিল দ্য মোমেন্ট। কিছু মুহূর্ত পর তোষা বলে, কিসের শাস্তি দিলি? আমার ধৈর্যের পরীক্ষা নেওয়ার। মিথ্যা কথা। তোর পবিত্র মাকে আমার কারণে কথা শুনিয়ে এসেছিস বলে বদলা নিতে আমাকে কলঙ্কিত করলি, তাই না? ওই মহিলার চেয়ে তুই গুরুত্বপূর্ণ আমার কাছে। তোর নতুন অবসেশন ওই মেয়ে? আমাকে ওয়াইল্ড হতে বাধ্য করিস না। সত্যি করে বল, মনে অন্য কাউকে রেখে আমাকে ছুঁয়ে দিসনি তো? একবার বল। তোষার আকুতি শুনে তার দিকে তাকায়, মায়া হয় তার। কেউ নেই তোষা, তুই ছাড়া কেউ নেই, এটাই সত্যি। আমি এক জীবনে তুই ছাড়া আর কোনো মেয়ের দিকে অন্য নজরে তাকাইনি। তুই জানিস তুই আমার অবসেশন, অথচ তুই অবসেশন যে এত সহজে কাটানো যায় না সেটা জানিস না। আমার মায়ের জন্য কষ্ট দেয়নি তোকে, আমার সেসব নিয়ে তোকে শাস্তি দেওয়ার কথা বাবার জন্য মস্তিষ্কটাই নষ্ট হয়ে যাক। শোন, তুই আমার বিশ্বস্ত কিংবা ক্ষীণ জীবনের একমাত্র নারী। তুই কালা, বোবা, ল্যাংড়া, বুড়া, যাই হোস, তুই আমার হলেই চলবে। এটা মাথায় রাখবি, তোর থেকে মন উঠে যাবে। তার আগে আমার হৃৎপিণ্ডটাই নষ্ট হয়ে যাক। আচ্ছা সেসব বাদ, এখন বল, কয়েক ঘন্টা পর আমাকে জেলে পাঠাবি বন্দি হিসাবে, নাকি নিজে আমার কাছে বন্দি হবি? আমার কোনো হস্তক্ষেপ নেই এখানে, সিদ্ধান্ত তোরই। কিন্তু অন্তিককে ফোন করে জানাতে হবে। তুই পুলিশ ডাকতে বললে পুলিশ আনতে বলবো, কাজী ডাকতে বললে কাজী আনতে বলবো। এতক্ষণ পর তোষা গলা ফাটিয়ে কেঁদে ওঠে। দিন হলে ওর কান্না শুনে হয়তো অনেকেই চলে আসতো। রাত হওয়ায় সবাই ঘুম। নাইট ডিউটির নার্সরা থাকলেও আদতে সবাই কাজচোর। তোষার আর্তনাদ দেখে ইরফান আস্তে করে তার পাশে শুয়ে পড়ে। দুজন একসাথে শুতে কষ্ট হচ্ছে বিধায় তাকে নিজের ক্ষতবিক্ষত বুকের ওপর রাখে। তবে না তোষার কান্না থামানোর চেষ্টা করে আর না সান্ত্বনা দেয়। বেশ অনেকক্ষণ পর সে নিজেই একটু শান্ত হলে ইরফান জিজ্ঞাসা করে, তাহলে পুলিশ ডাকতে বলি? তোষা মাথা নাড়ায়। তাহলে কাঁদছিস কেন? সময় নিয়ে নিজেকে সামলায় তোষা। অনেকক্ষণ কেটে যায়। ইরফান তখনও তার উত্তরের আশায়। তা বুঝতে পেরে তোষা নিস্তেজ হয়ে বলে, দুটো কারণ আছে, কোনটা শুনবি? দুটোই বল। প্রথম কারণ, আমি আজ মেয়ে হিসেবে ব্যর্থ প্রমাণিত হব। একটা আত্মসম্মানহীন, মেরুদণ্ডহীন, ইজ্জতবিহীন, কলঙ্কিত মেয়ের খাতায় নাম লিখলাম। দ্বিতীয় কারণ, নিজের র্যাপিস্টের সাথে কবুল পড়ব। প্রথম কারণ মানলাম, এক জীবনে সবাই সব দিক থেকে সফল হতে পারে না। এই যেমন আমি ছেলে হিসেবে ব্যর্থ, আমার মা বাবা প্যারেন্টস হিসাবে ব্যর্থ, কেউ কেউ মানুষ হিসাবে ব্যর্থ, আবার কেউ ভাই হিসাবে ব্যর্থ, বোন হিসাবে ব্যর্থ, বন্ধু হিসাবে ব্যর্থ। সো এত প্যারা নিস না। কিন্তু দ্বিতীয় কারণে একটু অবসেশন আছে। তোকে তো আমি অপশন দিয়েছি, হয় শুধু রেপিস্ট মানবি, না হয় শুধু স্বামী। দুটো তো সম্ভব না, একটা চুজ করবি। স্বামী মানলে ওই কথা মুখেও আনতে পারবি না,
বুঝতে পেরেছিস? বুঝে শুনে সিদ্ধান্ত নে। না, তোর কথা কেন হবে সব সময়? সম্ভব না এটা। আমাদের বিয়ে হবে, আমার একটা সংসারের অনেক ইচ্ছে, অনেক। তুই কল্পনাও করতে পারবি না, ওটার অনেক লোভ আমার। তোর আমার বিয়ে হবে, কিন্তু তুই র্যাপিস্টেই থাকবি। তাহলে আমি শান্তি পাবো? আমার জীবনের এতগুলো বছর নষ্ট করেছিস, এত কষ্ট দিয়েছিস, এত এত সর্বনাশ করেছিস, আর একটা র্যাপিস্টের ট্যাগ নিয়ে তোর এত সমস্যা? বল, ওটা থাকবি? তুই থাকবি?